আজকে এই পডকাস্টে আমার আলোচনার বিষয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা মেধাস্বত্ব। বাই দ্য ওয়ে, যারা ডিটেলসে জানতে চায়, আমি আর তারক একটা ইংলিশে পডকাস্ট করেছি যেটা প্রায় 1 ঘন্টার উপরে, ওটাতে আরো অনেক ডিটেলসে থাকবে। আমি বাংলার পডকাস্টটা করছি অনেক শর্টকাট ফার্স্ট টাইমারদের জন্য, এবং অবভিয়াসলি অনেকের বাংলাতে বুঝতে সুবিধা হবে বলে করছি। আর ডক্টর তারক গুপ্ত ও আইআইটি খড়গপুরে অর্গানিক কেমিস্ট্রি থেকে পিএইচডি করে জিতে বহুদিন প্যাটেন্টে ছিল, এবং ও এখন ওর নিজস্ব প্যাটেন্ট কোম্পানি PH9 আছে। বোথ ইউএস এবং ইন্ডিয়াতে প্রচুর প্যাটেন্ট ফাইল করে, এবং আমার জানা যত প্যাটেন্ট ফাইলিং সংস্থা আছে আমি এরকম প্রায় 10 জনকে জানি। তারক তার মধ্যে যথেষ্ট সস্তায় করে, খুব ভালো কাজ করে তারক, এবং তারকের টিম ব্যাঙ্গালোর, পুনে, মুম্বাই বেশ খুব ভালো কাজ করে। তো আমি আজকে ওকেই এনেছি প্যাটেন্ট এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্ষেত্রে কি করা যেতে পারে। তো কনটেক্সটটা কি? কনটেক্সটটা হচ্ছে যে বেসিক্যালি যেটা হচ্ছে লাস্ট কদিন ধরে আমি প্রচুর, কারণ আমি এটা 3 বছর ধরে বলে যাচ্ছিলাম যে যবে থেকে এআই এসছে ভাই, এআই এর জন্য কিন্তু প্রথমে যে ফিল্ড এফেক্টেড হবে সেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অফ ফ্রিডম খুব কম, বিকজ তুমি কোডে কি লিখতে হয় মোরালেস জানো। তো লোকজন তো হাসাহাসি করতো, তখন বলতো আপনি ভয় দেখাচ্ছেন, এই করছেন। তো আপাতত যেটা দেখা যাচ্ছে 3 বছর বাদে, যে এখন এই অ্যানথ্রপিক, এবার ওপেন এআই, এবার তো গুগলও এন্টারপ্রাইজ এজেন্ট ছেড়ে দিয়েছে। এন্টারপ্রাইজ এজেন্ট গুলো আসার পর থেকে সবাই দেখা যাচ্ছে, ইনক্লুডিং লাইক লেটস সে ইনফোসিস, TCS, সবাই বলছে যে এজেন্টিক এআই দিয়ে কোড লেখাবে, রাইট? এবং মেটা থেকে শুরু করে গুগল থেকে, তো মানে যারা আইটি ইন্ডাস্ট্রিতে আছে সবাই জানে যে দেয়ার ডেজ আর নাম্বারড। এখন তারা কালকে লে অফ হবে না, পরশুদিন লে অফ হবে না, 5 দিন বাদে লে অফ হবে না, চাকরি থাকবে না, সেটা অন্য ব্যাপার, বাট দ্য ফ্যাক্ট ইজ ইট ইজ কামিং আপ। তো এখন আমি যখন বলছি, অবভিয়াসলি আইটি ছেলেপেলেগুলো একটু এখন বুঝতে শিখেছে, বিকজ তারা নিজেদের জায়গায় দেখছে, আমার কথাই শোনেনি, কিন্তু যখন দেখছে নিজেদের চাকরির জায়গায় প্রচুর লে অফ হচ্ছে, যাচ্ছে, এখন বিপ্লব পালের কাছে আসছে, সে বলছে দাদা তাহলে কি করব। আর এদের মধ্যে অধিকাংশ স্টার্ট আপ কি সেটাই বোঝে না। ইন্টেলেকচুয়াল প্রপার্টি তো অনেক দূর, বলে যে স্টার্ট আপের আইডিয়া দিন, এই করুন এই করুন। এমন ঠিক আছে, শোনো, আমি একটা সিরিজ করবো, আমি এই জন্য যেটা ঠিক করেছি, আমি বাংলা এবং ইংরেজিতে দুটোতেই করছি। ইংরেজিতে হবে ডিটেলস, আর বাংলায় আমি খুব শর্ট আইডিয়া কুইকলি দেবো, একই এক্সপার্টের সাথে, কারণ আমি যাদের সাথে আনছি তারাও বাঙালি এক্সপার্ট। তো আজকে প্রথম আমি চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো আমরা যখন একটা স্টার্ট আপ তৈরি করতে যাই, তার 5টা ফাউন্ডেশন আছে। একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, অর্থাৎ যে আইডিয়া যার উপর বেস করে হচ্ছে সেটা তুমি প্রোটেক্ট করেছো কিনা গভর্নমেন্টের কাছ থেকে। লিগাল মানে হচ্ছে যে বেসিক্যালি তুমি সেই কোম্পানিটা ফর্ম করেছো কিনা, তার ক্যাপ টেবল ইত্যাদি। তারপর আছে ফান্ড রেজিং, ওটা থার্ড পিলার, কি করে তুমি কোম্পানির জন্য ফান্ড রেজ করবে। ফোর্থ হচ্ছে মার্কেটিং সেলস, কি করে তোমারটাকে মার্কেট সেলস করবে। আর ফিফথ হচ্ছে কি করে তুমি তোমার প্রোডাক্টটাকে বানাবে, দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং। লোকে সাধারণত কি করে প্রোডাক্টটা বানাবে ওইটুকুই করতে পারে। And then the other aspect, like how to legally structure the company, তারপর তারা কি করে ইন্টেলেকচুয়াল প্রপার্টি দিয়ে প্যাটেন্ট ইয়ে করবে, কি করে মার্কেটিং সেলস করবে। অধিকাংশ ক্ষেত্রে আইডিয়া থাকে না, বা থাকলেও খুব ভেগ আইডিয়া থাকে। আজকে ব্যাপারটা হচ্ছে কি, এআই এর জন্য যেমন চাকরি যাচ্ছে, তেমন এআই এর জন্য প্রচুর প্রচুর স্টার্ট আপও তৈরি হচ্ছে। যেমন আমি আগের দিন বললাম যে দুই ভাই মিলে $1.4 বিলিয়ন স্টার্ট আপ করে ফেলেছে 2 বছরে। তো যারা এআই শিখছে, এআই কে কাজে লাগাতে পারছে, তারা বিভিন্ন ফিল্ডে প্রচুর টাকার ব্যবসা করছে। আমি প্রচুর টাকার না করবো, দিয়ে ভালোই কাজ করছি। তো বেসিক্যালি আমি নিজেও দেখতে পাচ্ছি যে এআই যে যত বেশি লিভারেজ করতে পারবে, তার তত আজকে আবার সোজা কথা। আবার যদি এআই কে তুমি যদি ঠিকঠাক করে ইউজ করতে না পারো, লিভারেজ করতে না পারো, যদি আগে নিজের প্রফেশনেই থাকো, এবং ঠিকঠাক প্রফেশন থাকতে হবে, তুমি গেলে কিছু করার নেই, ঠিক আছে। এবং মানে তুমি সেক্ষেত্রে হয়তো অনেক স্যার আমি তো কোডিং এখন এআই দিয়ে করতে পারি, আরে কোডিং এআই দিয়ে শিখে তোমার চাকরি বাঁচানো যাবে না, বেসিক্যালি দ্যাটস নাথিং। তো তোমার শেখা না শেখার সময় লাগবে। তো ঘটনাটা হচ্ছে কি, যে বেসিক্যালি আমরা সেই জন্য আজকে ডিসকাস করছি ইন্টেলেকচুয়াল প্রপার্টি আর প্যাটার্ন নিয়ে। একটা জিনিস আমি যেটা বলি, যেমন বাঙালিরা প্রচুর রিয়েল এস্টেট প্রপার্টি। তো রিয়েল এস্টেট প্রপার্টি ইন্টেলেকচুয়াল প্রপার্টির মধ্যে ডিফারেন্স কি? বেসিক্যালি দুটো একই রকম। রিয়েল এস্টেটও যেমন বাড়িটা তৈরি করতে একটা সময় লাগে, তারপর বাড়িটা তৈরি করার পর তুমি বাড়িটা বেচে দিতে পারো, তো বাড়িটা একটা ভ্যালুয়েশন হয়, বাড়িটার উপর তোমার ইনভেস্টমেন্ট আছে, তুমি বেচতে পারো। তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্যাটেন্টের একই ব্যাপার, প্যাটেন্ট করতে তোমার একটা সার্টেন খরচ আছে, তারপর প্যাটেন্টটা তুমি বেচতে পারো। আবার বাড়ি যেমন তুমি লিজে দিতে পারো, ভাড়ায় দিতে পারো, প্যাটেন্টও ভাড়ায় দেওয়া যায়, লিজে দেওয়া যায়, না আমরা লাইসেন্সিং বলি। তার সাথে আমি আসছি ব্যাপারটা। এবার ডিফারেন্স হচ্ছে যে রিয়েল এস্টেটে সাপোজ একটা 1 কোটি বা 2 কোটি টাকার প্রপার্টি বানাতে তোমার 50 লাখ বা 2 কোটি বানাতে গেলে 1 কোটি টাকা খরচ হচ্ছে। সেখানে রিয়েল এস্টেটে তুমি সেখানে একটা প্যাটেন্ট 1 কোটি বা 2 কোটি টাকার প্যাটেন্ট বানাতে তোমার খরচ হচ্ছে হয়তো কয়েক লক্ষ টাকা, মানে অনেক কম। 1-2 লাখ, ইন্ডিয়া হলে 1-2 লাখ টাকা, ইউএস হলে কয়েক হাজার ডলার, অনেক কম খরচ। কিন্তু এসেনশিয়ালি ইউ আর মেকিং অ্যাটলিস্ট 40-50 টাইমস, ঠিক আছে। এর আগে আমি নিজে প্যাটেন্ট কেনা বেচা করেছি, আমার নিজের একটা প্যাটেন্ট, আমি ফার্স্ট প্যাটেন্ট আজ থেকে প্রায় 15 বছর আগে বেচেছিলাম $40,000। তো তারপর অনেক প্যাটেন্ট বেচা কেনার সাথে আমার জড়িত আছে, এবং আমি জানি যে তুমি স্টার্ট আপ এই প্যাটেন্ট করে স্টার্ট আপ না করলেও প্যাটেন্টের একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু পাবে। অর্থাৎ তোমার মনে হলো যে আমার আইডিয়া আছে,
এই আইডিয়াটাকে আমি শুধু কিছু কোম্পানি করবো না, আমি লেজি লোক, আমার কোম্পানি করা, কোনো এমপ্লয়ি নেওয়া, টাকা তোলার কোনো ইচ্ছা নেই, তাহলেও তুমি শুধু প্যাটার্ন বেচেও প্রচুর পয়সা করতে পারো, জাস্ট লাইক ইউ মেক এ রিয়েল এস্টেট, এরকম করে প্যাটার্ন। একটা ব্যাপার হচ্ছে লোকজনের খুব ধারণা যে আমি প্যাটেন্ট ইনভেন্টর, মানে প্যাটেন্টটা আমার, আমি মানে এত মানে বাঙালিরা পিছিয়ে আছে, এবং ভারতীয়দের মধ্যে অনেক একই ব্যাপার, যে হয়তো তার প্যাটেন্টে তার নাম আছে, সে হয়তো ইনভেন্টর, ইউনিভার্সিটিতে তার প্যাটেন্টে তার নাম আছে, হয়তো কোম্পানিতে তার প্যাটেন্টের নাম আছে, তার ধারণা যে সেই প্যাটেন্টটা সে ওনার না, তুমি সেই প্যাটেন্টটা ওনার না, কোম্পানি ওনার। আর যতক্ষণ তোমার প্যাটেন্টের ওনার একটা কোম্পানি বা ইউনিভার্সিটি, ততক্ষণ কিন্তু কোনো লাভ নেই, তোমাকেই তোমার পেটেন্টের ওনার হতে হবে, তবে তুমি বিজনেস করতে পারবে, আদারওয়াইজ ইটস ইউজলেস। আই মিন, এটা জাস্ট তোমার একটা ক্যারিয়ারে একটা পাবলিকেশনের মতো, মানে একটা যেমন ইউনিভার্সিটির পেপার হয় সেরকম, তার বেশি কোনো ভ্যালু নেই। ইটস নট গোইং টু বি মোর দ্যান দ্যাট। তো এনিহাউ, আজকে তারও কাছে আমি যেটা বললাম, যদি ডিটেলস এই ব্যাপারে আরো জানতে চাই, আমার ইংলিশ পডকাস্ট অফকোর্স আমি সবাইকে সাজেস্ট করবো দেখতে। সো তারও লোকজনের অনেক ধারণা যে প্রথমত প্যাটার্ন কেন করতে হয়, কিভাবে করতে হয়, এটা তুমি খুব কুইকলি একটা প্রেজেন্টেশন দিয়ে 5-10 মিনিটের জন্য যদি বলতে পারো, তো গো ফাস্ট লিটল বিট, বিকজ উই হ্যাভ এ ডিটেল ইংলিশ প্রেজেন্টেশন ইন এনিওয়ে। জাস্ট একটা তোমার প্রেজেন্টেশনটা থেকে যেটা কুইক আইডিয়া দাও। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। তা আমি পুরোটা জাস্ট যেটুকু 10 মিনিটের মধ্যে দেখানো যায় চেষ্টা করছি বোঝানোর, যে পেটেন্ট ব্যাপারটা অনেকেই জানে যে এটা হচ্ছে যে আহ, মেধা সত্ত্বের একটা অংশ। পেটেন্ট তার মানে হচ্ছে যে আমরা যদি নতুন একটা কিছু আবিষ্কার করি এবং সেই আবিষ্কারটা যদি মনে হয় পেটেন্ট করার যোগ্য বা একটা কন্ডিশন আছে, তাহলে আমরা বিপ্লব যেটা বললেন যে পেটেন্ট করার পরে তারপরে এই মেধাস্বত্ব বিক্রি, তারপরে সমস্ত কিছু করতে পারে। কিন্তু আগে যে পেটেন্টটা করতে হবে, তাই জন্য হচ্ছে যে পেটেন্ট এবং ইনোভেশনটা কি, কাকে পেটেন্ট বলে। তা প্রথমে যেটা বলছি যে পেটেন্ট কেন করা হয়, সেটা হচ্ছে আমাদের যে আবিষ্কারটাকে সুরক্ষিত রাখার জন্য, যে প্রোটেক্ট দ্য ইনভেনশন ফর দ্য আইডিয়া। এবং পেটেন্ট করলে যেটা হয় সেটা হচ্ছে একটা যে কোনো একটা টেকনিক্যাল সলিউশন আমরা পেয়েছি কোনো কিছু করে, বা নতুন একটা কিছু পেয়েছি, সেটাকে সুরক্ষিত রাখা। সুরক্ষিত রাখা মানে হচ্ছে যে আমি যে পেটেন্টটা করছি, যে আবিষ্কারটা আমি করেছি, এটার উপর অধিকারটা হচ্ছে আমার। তার মানে অধিকার আমার মানে হচ্ছে এটা অন্য কেউ সেই আবিষ্কারটাকে নিয়ে কাজ করতে পারবে না, অথবা কমার্শিয়ালাইজ করতে পারবে এখানে না। আমারটা একটু ক্লিয়ার করে দেওয়া উচিত, যখন যে হ্যাঁ, ইউনিভার্সিটিতে পিএইচডি করছে বা ইউনিভার্সিটিতে কাজ করছে, হ্যাঁ, সেই কাজটা যেহেতু সে ইউনিভার্সিটিতে কোনো একটা পাবলিক গ্র্যান্টে করছে, নর্মালি তার ইয়েটা ইউনিভার্সিটি হবে। যে কোম্পানিতে কাজ করছে, সে যদি হ্যাঁ, কোম্পানির কাছ থেকে পায়, সেটা কোম্পানির হবে, লিগালি ইট ক্যানট বি এনিবডি এলস। কিন্তু সাপোজ তার মাথায় একটা আইডিয়া আছে, হঠাৎ এরকম থিন লাইন আছে, ইউনিভার্সিটিতে কাজ করতে করতে একটা পিএইচডি স্টুডেন্টের মনে হলো যে এই আইডিয়াটা আমি মনে হচ্ছে প্রচুর টাকা করতে পারে, সেই আইডিয়াটা নিয়ে সে যদি ইউনিভার্সিটিতে ফার্দার কোনো কাজ না করে যদি পেটেন্ট করে নিজের নামে, ইউনিভার্সিটিকে দিল না, নিজের নামে পেটেন্ট করলো, সেম উইথ দ্য অবশ্যই। কোম্পানি, দ্যাটস হোয়াট পিপল ডাজ, এন্ড ইউ আর অ্যালাউড টু ডু সো, দেন অনলি ইট বিকাম ইয়োর্স, আদারওয়াইজ নট, বিকজ অধিকাংশ লোকজন এটা বুঝবেও না। বল, হ্যাঁ বল। সেই জন্য আমি বলছি যে এই যে পেটেন্ট যে ওনারশিপ পার্টিকুলারলি, এটা হচ্ছে যেটা বিপ্লব বললো যে হ্যাঁ, যেটা যদি ইউনিভার্সিটির আন্ডারে করা হয় তো ইউনিভার্সিটি হচ্ছে ওনার, কিন্তু আমি যদি ইন্ডিভিজুয়াল যদি কাজ করি, ডেফিনেটলি আই উইল বি দ্য ওনার। এবারে এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি শুধু পেটেন্ট নিয়ে হয় না, আরো 3 রকম ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে পেটেন্ট ছাড়াও। কিন্তু আমরা পেটেন্টটাকেই বলি যে পেটেন্ট হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যদি পেটেন্ট ব্যাপারটা আরো বেশি ফ্লারিশ। এই জন্য পেটেন্ট ছাড়াও যেটা আছে, যে ট্রেডমার্ক, ডিজাইন, এবং তার সঙ্গে সঙ্গে কপিরাইট এবং এবং ট্রেড সিক্রেট এখানে দেওয়া হয়নি কপিরাইটটা। কিন্তু পেটেন্টটা হচ্ছে যে নতুন একটা আবিষ্কার করছি, সেটা প্রোডাক্ট হতে পারে, প্রসেস হতে পারে, অথবা একটা কম্পোজিশন হতে পারে, নতুন কিছু, এবং যেটা পেটেন্টেবল সেটা যদি আমি পেটেন্ট দিয়ে কভার করি, মানে একটা যদি কভার করতে চাই, অথবা সেটাকে বলা হয় পেটেন্ট, সেই জিনিসটা। এবার ট্রেডমার্কের ব্যাপারটা হচ্ছে, ট্রেডমার্ক হচ্ছে কোন একটা ব্র্যান্ড বা ডিজাইন, মানে কোনো কোম্পানি হতে পারে, আমার কোনো একটা ব্র্যান্ড বা ডিজাইন হতে পারে, প্রোডাক্ট হতে পারে, আমার নতুন স্টার্ট আপ কোম্পানি একটা লোগো হতে পারে, সেগুলো হচ্ছে ট্রেডমার্ক। এবং ডিজাইন হচ্ছে কোনো একটা আমি সিস্টেম আবিষ্কার করেছি, নতুন সিস্টেম, সিস্টেমটা বাইরে থেকে যেটা মনে হচ্ছে যে আমার স্ট্যাটিক লুক, বা যেরকম তার আকার, তার প্রতিকৃতি, এবং তার কি বলবো বাহ্যিক রূপটা, সেটাকে বলা হচ্ছে ডিজাইন। ডিজাইনও একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এবং সেটাকে প্রোটেক্ট করা যায়। ইন্ডিয়াতেও করা যায়, ইউএসএ তেও করা যায়, ডিজাইন আলাদা করে ডিজাইন অ্যাপ্লিকেশন সেল আছে।
সবচেয়ে 4 নম্বরটা হচ্ছে উইক, আমি বলবো সবচেয়ে দুর্বল ইন্টেলেকচুয়াল প্রপার্টি হচ্ছে ট্রেড সিক্রেট। এটা হচ্ছে হ্যাঁ আমি নতুন কিছু আমার জানি, আমার জ্ঞান আছে, এটা নতুন আবিষ্কার এবং আজ পর্যন্ত আমি ডিসক্লোজ করিনি বাইরে, কিন্তু ওটা একটা কোম্পানি বা অর্গানাইজেশনের মধ্যে আছে, যেহেতু তাদের মধ্যে নন ডিসক্লোজ এগ্রিমেন্ট আছে বলে, এবং বাইরে সেটা প্রকাশিত হয়নি, সেটা হচ্ছে ট্রেড সিক্রেট। কিন্তু ট্রেড সিক্রেট অ্যাজ ইট ইজ কোনো লিখিত কোনো কিছু ইন্টেলেকচুয়াল প্রপার্টি নয়, কিন্তু এটা সুরক্ষিত শুধু কয়েকজন লিমিটেড লোকের মধ্যে, যারা কোম্পানি বা অর্গানাইজেশন। এই ইয়েটা তার ইয়েটা উইন্ডোটা হচ্ছে, ওটা দেখতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা চলে আসছে এদিকে। তা সেটা হচ্ছে ট্রেড সিক্রেট, যাতে চুক্তি অনুসারে আমি বাইরে কাউকে বলতে পারবো না, এবং সেই যে জ্ঞানটা সেটা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের মধ্যেই থাকবে। তো এই হচ্ছে 4 রকম ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে। এরপরেটা হচ্ছে যে এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি পেটেন্টেবল ইনভেনশন, আমি কি করে বুঝবো যে আমার ইনভেনশনটা হচ্ছে পেটেন্টেবল? এবং সেটা করার জন্য 4টে শর্ত পূরণ করতে হবে। 4টে শর্তের মধ্যে প্রথমটা হচ্ছে নোভেল। সবাই আমরা জানি নোভেল মানে নতুন, তার মানে এটা আগে পাবলিকলি ডিসক্লোজ করা নেই, কেউ আগে জানতো না, আমি প্রথমেই এটা আবিষ্কার করেছি, এবং আবিষ্কার করার আবিষ্কার করার পরে পেটেন্ট লেখা পর্যন্ত আমি এটা কোনো কারোর কাছে লিখিতভাবে বা কোনো সেমিনারে বা কোনো পাবলিকেশনে আমি এটা দিইনি বা কাউকে বলিনি, এটা হচ্ছে নভেল। দ্বিতীয় কথাটা হচ্ছে ইনভেন্টিভ, এটা একটু অন্যরকম ব্যাপার। মানে হচ্ছে আমার একটা নতুন একটা ইনভেনশন করেছি, এটা নভেল, কিন্তু এটা যেটা অলরেডি আছে, মানে পাবলিক ডোমেনে আছে বা লোকজন জানে, হ্যাঁ, সেটার থেকে বেশ কিছুটা উন্নত। তার মানে এটা শুধু তাই নয় যে একটা সামান্য একটু তার ইমপ্রুভমেন্ট হয়েছে, বা এটা অনেকটা ইমপ্রুভমেন্ট, এবং তার যদি ইমপ্রুভমেন্ট যদি সামান্য হয়, তার ফল কিন্তু সুদূর প্রসারী এবং বেশ অনেকটা। মিনস যেটা আমরা বলি যে একটা নতুন কিছু এবং তার আউটকামটা অনেক ভালো পুরোনোর থেকে, এটাকে বলা হয় ইনভেন্টিভ স্টেট সোজা কথায়। ইউজফুলনেস মানে হচ্ছে হ্যাঁ যে নতুন আবিষ্কারটা সেটা কারোর নতুন কিছু করতে কাজ করা যাবে, সেটা হচ্ছে তার প্রায়োগিক দিকটা আছে এবং সেটা কাজে লাগানো যাবে। এবং চতুর্থ হচ্ছে এলিজেবল, দ্যাট মিনস যে একটা কনসেপ্ট সেটা আমার মাথায় আছে, আমি পেটেন্টটা লিখবো, আর যখন সে লেখা হচ্ছে পেটেন্টটা, এখানে দেখাতে হবে যে কনসেপ্ট তো ঠিক আছে, কিন্তু এটা কাজ করবে কিভাবে, এক স্টেপ বাই স্টেপে সেই যদি একটা প্রোডাক্ট হয়, সেই প্রোডাক্টটা বানাবার জন্য স্টেপটা কি হবে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 করে, অথবা যদি একটা প্রসেস হয়, প্রসেসটা কিভাবে চলবে, খুব লজিক্যাল মানে যুক্তিগ্রাহ্য জিনিস দিয়ে বোঝানো যাবে যে এটা এইভাবে কাজ করবে, তার জন্য এই এই জিনিস দরকার। পুরোটাকে বলা হয় ওয়ার্কেবিলিটি অফ ইনভেনশন, এটা খুব ইম্পর্টেন্ট। এই 4টে পয়েন্ট নিয়ে হচ্ছে পেটেন্টেবল ইনভেনশন। এরপরে আমি চলে যাচ্ছি ইউএস পেটেন্টে, যে ইউএস পেটেন্টের জন্য কি কি দরকার এবং তার লাইফ টাইম। ইউএস পেটেন্টে কি কি স্টেপ বাই স্টেপ কি কি ব্যাপারটা হয়। প্রথমে হচ্ছে সার্চ এন্ড ক্যাপচার। প্রথমে দেখা হলো যে এটা নভেল কিনা, এটা নতুন কিনা। নতুন কিনা এটা জানার জন্য আমাদের হাতে অনেক টুলস আছে, পেটেন্ট সার্চিং টুল, টেকনোলজি সার্চিং টুল, এসব দিয়ে দেখা হচ্ছে হ্যাঁ যেটা আবিষ্কার যেটা হয়েছে এটা নতুন হলে আবিষ্কার কি করে হলো, এটা আগে ছিল না। তারপরে যদি এটা আবিষ্কার হয় এবং ওই 4টে কন্ডিশন যেটা বললাম যদি ফুলফিলমেন্ট হয়, আগের সাইডে বললাম, তারপরে আমাকে বলতে হবে যে প্রভিশনাল ফাইলিং এ আসতে হবে। তার মানে আমি জাস্ট আইডিয়াটা পেটেন্টে লিখে ফাইল করে দিলাম, এবং করে দেওয়ার মানে তার সঙ্গে আমার কোনো বেশি ডাটা থাকলো না, কোনো টেবিল থাকলো না, কোনো কিছু না থাকলেও চলবে, কিন্তু প্রভিশনাল ফাইল করার জন্য একটা ডেট অফ ইনভেনশন পেলাম, মানে আমার আবিষ্কারের তারিখ এটা পাওয়া গেল। এরপরে আমাকে পেটেন্ট অফিস দেবে 12 মাস টাইম। 12 মাসের মধ্যে আমাকে সমস্ত ওই যুক্তি, আমার টেবিল, আমার ডেটা, সংখ্যা, প্রসেস, সমস্ত ডিটেল আমাকে জিনিসপত্র আবার ফাইল করতে হবে। সেটার জন্য বলা হয় এটাকে ইউটিলিটি ফাইনাল ফাইল। এটা করলে এবার পেটেন্ট ফাইলিংটা পুরোটা হবে। হবার পরে যেটা হবে অটোমেটিক্যালি এটা চলে যাবে এক্সামিনারদের কাছে। এবার এক্সামিনাররা ওই পেটেন্টটাকে নিয়ে এক্সামিন করে দেখবে দুটো জিনিস, একটা হচ্ছে এটা কি নভেল কিনা, আমি তো বলছি নভেল, কিন্তু তারা কি বলেন নভেল, এবং সেই পেটেন্টটা ইউএস এর যে পেটেন্ট ল গুলো আছে সেটা মেনে চলছে কিনা, ইজ ইট এ পেটেন্টেবল ইনভেনশন অ্যাজ পার দ্য ইউএস ল অর নট। তারপরে ওনারা দেখবেন যে আরো কিছু এর মধ্যে আছে কিনা যেটা পেটেন্টেবল হয়তো নয়, বা অন্য কিছু তার যুক্তি দরকার, অন্য কিছু ডকুমেন্ট দরকার, সেগুলো সে পাঠাবেন, আমাদের উত্তর দিতে হবে। এই করে এক্সামিনেশন রিপোর্টটা আসবে, তার উত্তর দেওয়ার পরে আরো 2-3 বার এরকম এক্সচেঞ্জ হয়, এটাকে বলা হয় অফিস অ্যাকশন ইউএস এর ল্যাঙ্গুয়েজে। এবার পেটেন্টটা আলটিমেটলি গ্র্যান্ট হয়ে যায়।
পেটেন্টটা যখন গ্র্যান্ট হয়ে গেল তখন থেকে কিন্তু আমি পেটেন্ট রাইট পেলাম। তার মানে যে পেটেন্টটা গ্র্যান্ট হলো সেই পেটেন্টের সাবজেক্ট ম্যাটার অফ ইনভেনশন সেটা কিন্তু অন্য কেউ করতে পারবে না, এবং তার জন্য একটা নির্দিষ্ট সময় অন্তর আমাকে কিন্তু পেটেন্ট রাখার জন্য ফি দিতে হবে। এটা লেখা আছে 3.5, 7.5, 11.5 ইয়ার অন্তর। দেখে নি এবারে ইন্ডিয়াতে কি আছে। ইন্ডিয়া যে পেটেন্ট পাথ গুলো অনেকটা ইউএস এর মতো, খুব একটা পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে এটাই যে কমপ্লিট অ্যান্ড পাবলিশ যখন হবে, প্রভিশনাল থেকে নন প্রভিশনাল ইন্ডিয়াতে বলা হয় যে ফাইনাল ফাইলিংটাকে, প্রথমে নন প্রভিশনাল ফাইলিং, ডেটার দরকার নেই, আমার অত টেবিল দরকার নেই, কিন্তু কমপ্লিট এবং পাবলিশ যখন ফাইনাল হবে তখন ডেটা দিয়ে ক্লেম দিয়ে করতে হবে এটাকে, এবং পাবলিশ হবার পরে কিন্তু আমাকে রিকোয়েস্ট ফর এক্সাম করতে হবে। ইউএসএ তে যেমন অটোমেটিক্যালি এক্সামিনেশন স্টার্ট হয়ে যায়, ইন্ডিয়াতে তো নয়। ইন্ডিয়াতে একটা পার্টিকুলার ফর্ম দিয়ে রিকোয়েস্ট করতে হয়, একটা ফি জমা দিয়ে রিকোয়েস্ট ফর এক্সাম, তবেই আমার এক্সাম শুরু হবে, এক্সামিনেশন শুরু হবে, পেটেন্টটা অন্তত আন্ডার এক্সামিনেশন যাবে, তারপরে এক্সামিনেশন রিপোর্ট দেবে, তার উত্তর আমাকে দিতে হবে, আলটিমেটলি পেটেন্টটা যদি গ্র্যান্ট হয়, গ্র্যান্ট হওয়ার পরে এক্ষেত্রে কিন্তু ইন্ডিয়াতে প্রতি বছর একটা রিনিউয়াল ফি দিতে হয়, যেটা ইউএসএ তে 3 বছর অন্তর দিতে হয়। এখানে কিন্তু 3 বছর থেকে স্টার্ট করে শেষ পর্যন্ত প্রতি বছর রিনিউয়াল ফি দরকার। হ্যাঁ, আরেকটা কথা, ইন্ডিয়ান এবং ইউএস দুটো পেটেন্টের ক্ষেত্রে কিন্তু লাইফ টাইম 20 বছর প্রথম ফাইলিং এর ডেট থেকে। আমি এবার চলে যাই দুটোর মধ্যে পার্থক্য। একমাত্র পার্থক্য হচ্ছে, বেশি পার্থক্য হচ্ছে যে এক্সাম ট্রিগার, যেটা হচ্ছে ইন্ডিয়াতে করতে হয় একটা এক্সাম ট্রিগার করতে হয়, ইউএসএ তে অটোমেটিক্যালি এক্সাম ট্রিগার হয়ে যায়, আলাদা কিছু বলতে হয় না। আফটার গ্র্যান্ট যে ফি ফাইলিংটা একটু অন্যরকম, ইন্ডিয়াতে হচ্ছে প্রতি বছর, ইউএসএ তে দেখছেন যে 3টে আলাদা সেক্টরে ভাগ করা হয়েছে। টিপিক্যাল টার্ম কিন্তু দুটো পেটেন্টের ক্ষেত্রে ইউএস এবং ইন্ডিয়া 20 বছর করে। এবার প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়া এবং ইউএসএ পেটেন্টের জন্য আপনার কি কি লাগবে। একটা হচ্ছে টেকনিক্যাল প্যাচ, এটা হচ্ছে যখন একটা পেটেন্ট ড্রাফটারের কাছে যাবেন বা যখন পেটেন্ট অ্যাটর্নির কাছে যাবেন, তাকে জিজ্ঞেস করা হবে পেটেন্ট কি কি প্রবলেম সলভ করে, পেটেন্টটা কিভাবে কাজ করে, কত রকম ভ্যারিয়েশন আছে, স্কেচ, ডেটা এবং ফিগার দিয়ে আপনার যে আবিষ্কারটাকে সাপোর্ট করতে হবে, জাস্টিফাই করতে হবে, একে বলা হয় টেকনিক্যাল প্যাচ। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে ওনারশিপ, যেটা বিপ্লব বললো যে কে ওনার অফ দ্য পেটেন্ট। আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট ইনভেন্টর হন আপনি ওনার, কিন্তু যদি আপনার সঙ্গে চুক্তি থাকে বা ইউনিভার্সিটি আন্ডারে করছেন, গ্র্যান্টের আন্ডারে অথবা কোনো কোম্পানিতে, কোম্পানি এবং ইউনিভার্সিটি তারা কিন্তু অ্যাসাইনি অ্যাজ এ ওনার। পেটেন্টের ইনভেন্টর আপনি, কিন্তু ওনার হচ্ছে ইউনিভার্সিটি অথবা কোম্পানি। এবং স্ট্র্যাটেজি প্যাক হচ্ছে যে একটা যে পেটেন্টটা যেটা করবো, পেটেন্টের রাইটটা হচ্ছে একটা নির্দিষ্ট দেশ হিসেবে, মানে ইন্ডিয়ান পেটেন্ট কিন্তু আপনাকে ইন্ডিয়ান রাইট দেবে। ওই যে বললাম যে পেটেন্ট আপনি গ্র্যান্ট করা মানে হচ্ছে অন্য কেউ আবিষ্কারটা প্র্যাকটিস করতে পারবে না, ইন্ডিয়ান পেটেন্টটা কিন্তু ইন্ডিয়ান, এটা কিন্তু গ্লোবাল নয়। সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনার আবিষ্কারটা কেউ ইউএস তে প্র্যাকটিস করতে পারবে না, তাহলে কিন্তু আপনাকে আলাদাভাবে ইউএস তেও ফাইল করতে হবে, এবং এটা করতে হবে 1 বছরের মধ্যে। যদি আপনি ইউএসএ ফাইল করেন প্রথমে, ইন্ডিয়াতে 1 বছরের মধ্যে ফাইল করতে হবে, ইন্ডিয়াতে করলে তার 1 বছরের মধ্যে ইউএসএ করতে হবে, টু গেট দ্য কমপ্লিট কভারেজ ইন দ্য কান্ট্রি। সেই হিসেবে অন্য কোম্পানিতে করতে পারে, কিন্তু সময় ওই 1 বছর। এটা তাড়াতাড়ি শেষ করার জন্য বলছি যে কি জিনিসটা হয় যে পেটেন্ট হিসেবে যেটা প্রোটেকশন এন্টার সিস্টেম। পেটেন্ট মানে হচ্ছে শুধু আইডিয়াটা নয়, পুরো আপনি ফর্মুলাটা এবং পুরো মেকানিজমটা আপনি প্রোটেক্ট করছেন। এর জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথম থেকে একটা এনডিএ করতে হয়, যাকে দিয়ে করাচ্ছেন, মানে পেটেন্ট অ্যাটর্নির সঙ্গে। তারপরে তারও আরেকটা ব্যাপার বলে দিই এখানে লোকজনকে, তো পেটেন্ট যেহেতু আমি বললাম যে আপনি ইউনিভার্সিটিতে কাজ করছেন, রিসার্চার হিসেবে কাজ করছেন, আপনার গ্র্যান্ট আছে, সেখানে প্রফেসর হলো একই ব্যাপার। সেখানে ইউনিভার্সিটির থ্রু দিয়ে প্যাটেন্ট ফাইল করলে ইট ডাজন্ট বিলং টু ইউ, কিন্তু আপনি নিজেকে ইউনিভার্সিটি প্যাটেন্টের লাইসেন্স করতে পারেন, এবং সেটা আপনাকে করতে হবে যদি ইট ইজ পেটেন্টিং ইজ বেসড অন দ্য রিসার্চ দ্যাট ইউ হ্যাভ ডান টু দ্যাট মানি। এটা আসলে আপনার উপায় নেই, ইজ লিগাল। কিন্তু আপনি যদি আইডিয়া থাকলো যে ধরা যায় যে যেটা হয় অ্যাকচুয়ালি, যে একটা প্রফেসর যখন অন্য একটা গ্র্যান্ট লিখছে, সে তো একটা আইডিয়ার উপর বেস করে গ্র্যান্ট লিখছে, যে তার কতগুলো নতুন রিসার্চের আইডিয়া আছে, সেইগুলোকে সে আগে থেকে প্যাটেন্টিং করে নিতে পারে, এবং সেটা ইউনিভার্সিটিকে জানিয়ে করাই ভালো যদি ইউনিভার্সিটিতে থাকে। যদি কোম্পানি হয় সেটা তারও দরকার নেই। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে এই যে
যে নর্মালি কি হয় বিদেশে, যেটা বাঙালিরাও কেন ভারতীয়রা বোঝে না, যে বিদেশে সমস্ত স্টার্ট আপ তৈরি হয় যখন একটা লোক কিন্তু অন্য একটা কোম্পানিতে কাজ করছে, করতে করতে তার মাথায় একটা নভেল আইডিয়া এলো, সে ভাবলো যে এই আইডিয়াটার দাম অনেক বেশি এবং আমি আমার কোম্পানিকে দেবো না, কারণ আমার কোম্পানিকে দিলে তো এই আইডিয়াটা আমার কোম্পানির হয়ে গেল, আমার হলো না, রাইট? তখন তারা নিজেরা স্টার্ট আপ করে, দে মেক ইট সেটাই। দে মেক দেয়ার ওন স্টার্টআপ। সো এইটা একটা প্রসেস। এবং ইউনিভার্সিটির ক্ষেত্রে একই জিনিস সত্যি, যে পিএইচডি স্টুডেন্ট বা ইউনিভার্সিটি যদি সেই ইউনিভার্সিটির টাকা ইউজ করে, সেই জন্য আজকে যেটা হয়েছে, যেটা তুমি বলো, যে ভারতে আজকে তো প্রচুর মানে আইআইটি গুলোতে কেন্দ্রীয় সরকার থেকে টাকা দিচ্ছে যাতে পিএইচডি স্টুডেন্টরা স্টার্ট আপ করে, তার তো একটা বাজেটও বোধহয় থাকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফাইলিং এর জন্য। এটা তুমি একটু লোকজনকে বলো, লেট বি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, যেটা বাই দ্য ওয়ে, আলাদা করে। আমেরিকাতে এটা প্রচুর আছে। আমেরিকাতে স্টেট থেকে শুরু করে, ফাউন্ডেশন থেকে শুরু করে, মানে যদি কেউ ডিপ টেক করে, তার প্যাটেন্টিং করা, তার কোম্পানি করার জন্য অনেক গ্র্যান্ট আছে। সেটা একটা আমি অন্য একটা সেমিনার করবো। তুমি তোমার ইন্ডিয়াটা তুমি বলো। ইন্ডিয়াটাতে যেটা প্রথমেই মুশকিলটা হচ্ছে যে যেটা তুমি বললে যে যদি সেটা তোমার নিজের আইডিয়া হয় এবং সেটা যদি ইউনিভার্সিটি ফান্ডেড প্রজেক্টের মধ্যে আওতার মধ্যে না থাকে, স্কোপের মধ্যে না থাকে, যেটা ভালো হচ্ছে নিজের পেটেন্টটা আলাদা করে নেওয়া এবং অবভিয়াসলি একটা লিগ্যাল ওপিনিয়ন নেওয়া যে ঠিক আছে আমি আলাদা করে করছি। এবং সেটা আলাদা করে করলে যদি আমি ওনার ওনার হয়ে তাহলে সুবিধে যে পরবর্তীকালে সেটা স্টার্ট আপ করা যেতেই পারে এবং সেটা সুবিধে যে স্টার্ট আপ করা। স্টার্ট আপ যদি করা নাও যায়, তুমি যেটা বললে যে হ্যাঁ পেটেন্টটা মনিটাইজেশন করে, পেটেন্টটা বিক্রি করে, হ্যাঁ আমি একটা টাকাপত্র আয় করতে পারি ডেফিনেটলি। তো সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে যে কোনো ইনভেনশন সেটা খুব ফুটিয়ে দেখা উচিত যে আমি যে কাজ করছি ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটে সেটা আলাদা, এবং আমি যদি নিজের ইনভেনশন যদি আলাদা করি এটাকে প্রোটেকশনের জন্য একটা পেটেন্ট লিখে তার নোবেলটি সার্চ করে তার অ্যাপ্লিকেশন করে গ্রান্ট অব্দি নিয়ে যাওয়া। গ্রান্ট অব্দি নিয়েও হয়তো যেতে হবে না, অ্যাপ্লিকেশন পরেই যদি কেউ দেখে যে হ্যাঁ এই পেটেন্টটা আলটিমেটলি গ্রান্টের দিকে যাচ্ছে, খুবই মানে স্ট্রং পেটেন্টিং ক্যাপাসিটি, তাহলে নিশ্চয়ই এটা মানে এই জন্য মানসিকতাটা চেঞ্জ করতে হবে। প্রথম কথাটাই হচ্ছে তাই যে হ্যাঁ আমি নিজে থেকে নিজের পেটেন্টটা গ্র্যান্ট করার চেষ্টা করব, আমি পেটেন্ট মনিটাইজেশন দিকে যাব, এবং আমি যদি নিজের কোম্পানি খুলি বা স্টার্ট আপ খুলি এটা তার জন্য আলাদা করে আমি এখন থেকে ব্যাপারটাকে নিয়ে ভাববো, তাই না? হ্যাঁ, কিন্তু এটা কি ভারতে তুমি দেখতে পাচ্ছ, ব্যাঙ্গালোরে বসে এই কালচারটা কি আসছে, না কি অবস্থা? ব্যাঙ্গালোরে কালচারটা আসছে কিন্তু সেভাবে নয়। ব্যাপারটা হচ্ছে যদি বলো ইন্ডিপেন্ডেন্ট যারা স্টার্ট আপ কোম্পানি তারা হয়তো চেষ্টা করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে যদি ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের মধ্যে হয় বা কোম্পানির মধ্যে হয় তারা অতটা সাহস পায় না, কেননা কোম্পানির নিয়মগুলি এমন যে এটা আউট অফ স্কোপ অফ দ্য কোম্পানি রিসার্চ এবং না, আমার এদের মনে জন্য। হয় অন্য একটা প্রবলেম আছে ইন্ডিয়াতে। সমস্যা হচ্ছে আইআইটি বা আইএসএম যেগুলো হচ্ছে, এখানে প্রফেসরদের পজিশনটাই তো পার্মানেন্ট না। ইউএসএ তো একটা এটাই সুবিধা, প্রফেসরদের পজিশন সেমি পার্মানেন্ট, রাইট? আর ম্যাক্সিমাম প্রফেসরও স্টার্ট আপ করতে 2 বছরের ছুটি নেয়। এখন ইন্ডিয়া তো শুরু হয়েছে, বাই দ্য ওয়ে, এভরিথিং হ্যাজ স্টার্টেড ইন ইন্ডিয়া। কিন্তু ঘটনাটা হচ্ছে বেসিক্যালি যে ইন্ডিয়াতে সেই এখনো ওল্ড স্টাইল প্রফেসরশিপ চলছে। একটা প্রফেসরশিপ মানে সে অথচ মানে সে পড়াবে, সে রিসার্চ করবে, হয়ে গেল। বাট দ্যাট ইজ নট লাইক দ্যাট ইন ইউএস, বিকজ অবভিয়াসলি ইটস অলসো এ সেন্টার অফ ক্রিয়েটিভিটি, সেন্টার অফ ক্রিয়েশন, সেন্টার অফ নিউ প্রোডাক্ট। এটা গভর্নমেন্ট লাস্ট 30 বছর ধরে ইন্ডিয়াতে নিয়ে আসার চেষ্টা করছে, অ্যান্ড আই হ্যাভ সিন মেড সাম প্রগ্রেস। আমি বলবো না যে ইন্ডিয়ায় কিছু হয়নি, বাট নট নাথিং কম্পেয়ার টু চায়না আর ইউএস। তো মুশকিলটা মুশকিলটা আস্তে হচ্ছে আস্তে এখানে। আসছে, কিন্তু আমার মতে এআই এর ঝড়ে এটা উড়ে যাবে, কারণ এআই এখন সাইক্লোনের মতো সবকিছু আউটডেট করে দেবে। অর্থাৎ সে কেমিস্ট্রি প্রফেসর হোক, ফিজিক্স এর প্রফেসর হোক, যাই হোক না কেন, তার নলেজের এখন কি ভ্যালু আছে? এআই যে কোনো মুহূর্তে তার ভ্যালু বেশি জানে। সে যদি কিছু ইনোভেট করতে পারে, দেন দ্যাট ইজ দ্য ভ্যালু। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে আমি মনে হয় আমরা একটা বেশি ইনোভেটিভ ইকোনমির দিকে যাব, বিকজ অবভিয়াসলি যেটা সবাই জেনে গেছে, যেটা প্যাটেন্ট হিসেবে বা লিটারেচার হিসেবে পাবলিশড হয়ে গেছে, সেটা তো কোনো ভ্যালু নেই। এটা তো এআই কে জিজ্ঞাসা করে পাবে। সুতরাং লোককে আরো বেশি রিসার্চ, আরো বেশি ইনোভেশনের দিকে যেতে হবে। এটা আমার নিজস্ব থিওরি। And I do see that, like to see that date, যে যেখানে ওই মিডিওকার কাজ করলাম, পোয়ালাম, ওইটা আর চলবে না। এভরিবডি হ্যাজ টু গো ফর ইনোভেশন। আমার যেটা মনে হচ্ছে যে আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি পার্টনারশিপ, যেটা ইউএসএ তে ভীষণভাবে আছে এবং অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমার বন্ধুরা যারা ফ্যাকাল্টি ইউএসএ তে, তাদের প্রত্যেকে একটা করে স্টার্ট আপ আছে। তারা অন্তত ইউনিভার্সিটির সঙ্গে অনেক গ্র্যান্ট পায় এবং তার সঙ্গে কাজ করে, এবং তারা জানে ইউনিভার্সিটি কি ধরনের ওরা প্রোডাক্ট চাইছে, কি ধরনের মেকানিজম চাইছে, কি ধরনের তারা ডিজাইন চাইছে, সেই হিসেবে তারা নিজের ল্যাবে ফিরে গিয়ে তার ল্যাব স্কেল আইডিয়া জেনারেশন, ল্যাব স্কেল রিসার্চ হয়। এই যে ইউনিভার্সিটি ইনস্টিটিউট পার্টনারশিপটা, এটা খুবই জরুরি। আমি কিছুটা পেছন থেকে আসছি। তারপরে সেই অনুসারে তার মানে পেটেন্ট তো মনিটাইজেশন করতে হবে,
তাই জন্য আমরা চাই যে পেটেন্টটা আমি যে আবিষ্কারটা আমি করব, যে পেটেন্টেবল আবিষ্কারটা আমি করব, সেটা যেন অন্তত বাজারে অন্তত যেন বিক্রয় লব্ধ হয়, আর কি বলবো জিনিসটাকে। তার মানে যে কেনার যেন লোক থাকে, তার জন্য আমাকে ইন্ডাস্ট্রি পার্টনারশিপ করতে হবে। এটা জানতে হবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের কেমিক্যাল ইন্ডাস্ট্রি তারা কি চাইছে, হোয়াট ইজ দেয়ার পেন পয়েন্ট এবং হোয়াট প্রবলেম উই আর গোয়িং টু সলভ, সেইটা জানার জন্য একটা ভালো পার্টনারশিপ, তার সঙ্গে এই যে বললাম এনডিএ, তারপরে তাদের সঙ্গে একটা এগ্রিমেন্ট যে পেটেন্ট ওনারশিপ, ইজ ইট এক্সক্লুসিভ এগ্রিমেন্ট অর অ্যাকচুয়ালি দ্য নন এক্সক্লুসিভ এগ্রিমেন্ট, অ্যাবসলিউটলি চলে আসছে। এখন মুশকিল হচ্ছে যে দেখো একটা এমন অবস্থা, ইভেন আইটি খড়গপুর আইটি মুম্বাই এটা লিগাল, আইটি মুম্বাই অনেক বেটার, আইটি মুম্বাই বলবো অনেক স্মুথ, বাট আইটি খড়গপুর বা অন্যান্য আইটি গুলোতে একটা মানে একটা সিম্পল একটা লিগাল কন্ট্রাক্ট বার করতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। ফরগেট অ্যাবাউট এনিথিং, মানে এভাবে চলবে না বেশি দিন। যেটা হচ্ছে আগে এটা কিছু এই নয় যে আউটপুট জিরো, আমি বলবো ইন্টেলেকচুয়াল প্রপার্টি আউটপুট ফ্রম আইটিস আর গুড, বাট compared to the amount of student and talent they have, it's not even 1%. It's not even 1%. It rest 99% is wasted because there's no such government policy. And government policy only over the 30 years, IT Mumbai has picked up a lot, IT Madras picked up a lot, but many of the ITs are lagging behind, seriously lagging. IT Delhi did. So যে IT গুলো মেট্রোতে আছে, যারা অ্যাকচুয়ালি তোমার মানে ইন্ডাস্ট্রি টাচে আছে, তারা খুব ভালো করছে। ইনফ্যাক্ট তারা কি হয় প্র্যাকটিক্যাল চাপে পড়ে করছে, কিন্তু আইটি খড়গপুর আইটি পার্টনার যারা একটু সাইড জায়গায় পড়ে আছে, নট ডুইং গুড। আইটি খড়গপুর অনেক পোটেনশিয়াল আছে, বাট আই ডোন্ট থিংক দ্যাট ডুইং গুড বিকজ অফ দ্য ফ্যাক্ট যে ওই ইন্ডাস্ট্রির চাপটা নেই বা কম আছে। মানে আমি অনেক গল্প বলতে পারি যে আমার পাবলিকলি বলা উচিত না, ইউল স্টার্ট লাফিং দ্য সিচুয়েশন ইজ। তো এগুলো হবে এগুলো। তবে আমার ধারণা যে আজকে এআই এর যুগে যে এই যে একটা সাইক্লোন আসছে যে পুরোপুরি ঝেঁটে দিচ্ছে পুরোপুরি সবাইকে, ওয়ান্স দ্যাট হ্যাপেন্স I think because see at the end today আজকে একটা প্রফেসরের নলেজ মানে নলেজের কোনো ভ্যালু নেই, কারণ সেটা সব এআই জানে, কিন্তু একটা প্রফেসরের ইনোভেটিভ ক্যাপাবিলিটি যে ওই নলেজকে কাজে লাগিয়ে নতুন কিছু করবে তার বিরাট ভ্যালু আছে, রাইট? সো and that is going to be true for every human being right now. That is the situation, that is going to be true for every human being. সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা যেটা বলছি যে ইনোভেটিভ ইকোনমি, আমরা আস্তে আস্তে এআই এর জন্য আরো বেশি ইনোভেটিভ ইকোনমির জন্য যাবো, and AI is going to be good for that economy. প্রচুর লোকজন চাকরি হারাবে যারা এটার সাথে অ্যাডপ্ট করতে পারবে না, কিন্তু তার জন্যই আমরা সেমিনারটা করছি, পডকাস্টটা করছি, যাতে পিপল আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস অলসো ইজ আ বিগ অপরচুনিটি, ইটস নট ব্যাড। টু সাম পিপল বললাম দুই ভাই মিলে আগে 60 জন মিলে একটা কোম্পানি খুলে সাকসেসফুল হতে পারেনি, এখন এআই দিয়ে সবকিছু করে দুই ভাই মিলে $1.4 billion ই কমার্স খুলেছে ইউএসতে। দ্যাট ওয়াজ আ পাবলিক রিপোর্ট, ইউ ক্যান টেক এ লুক এট দ্যাট। সো দিস ইজ হ্যাপেনিং। আগে যেগুলো সম্ভব ছিল না এখন ডেফিনেটলি এআই এর জন্য অনেক কিছু পসিবল হবে। যেমন যে প্যারেন্টেবিলিটি বলছো কোথায় কি হবে, এখন তো এআই দিয়ে লোকজন সব আনসার কুইকলি পেয়ে যাচ্ছে। অল ইউ নিড টু ডু পুট ইউর ইনোভেশন এন্ড দেন দে নিড পিপল লাইক ইউ টু ফাইল ইট আউট। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ ফর অল দ্য থিংস, চলো বাই। থ্যাংক ইউ, বাই।